প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি হলো চতুর্থ অধ্যায়। এই আয়তঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড অর কিউবয়েড, অর্থাৎ আয়তঘন বা ঘনক। আয়তঘন কাকে বলে? যদি কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আলাদা আলাদা মাপের হয়, অর্থাৎ প্রতিটি তল আয়তাকার হয়, তাহলে তাকে আয়তঘন বলা হবে। আর যদি প্রতিটি তল বর্গাকার হয় তাহলে তাকে ঘনক বলা হবে। তার মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক। যেমন লুডোর ছক্কা। আমি আগের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কের ক্ষেত্রে এই সমস্ত সূত্রগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। আয়তঘন, ঘনক সম্পর্কে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমরা চলে আসি 9 অঙ্কে। একটি সমকোণী চৌপল, অর্থাৎ এইরকম একটি আয়তঘন বস্তু, তার আয়তন হচ্ছে 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট ঘনকে দুটি ঘনকে পরিণত করলে, সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে, করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা দেখি, একে যদি সমানভাবে দুটো ভাবে ভেঙে দেওয়া হয় তাহলে দুটো ঘনক পাওয়া যাবে। তাহলে প্রতি ঘনকের আয়তন কত হবে? প্রতি ঘনকের আয়তন হবে 432/2 ঘন সেমি সমান 216 ঘন সেমি। তাহলে 200 ঘন সেমি এটা একটা ঘনক তৈরি হলো। তাহলে যদি ঘনক তৈরি হয় তাহলে তার প্রতিটি বাহু কত হবে? ধরি প্রতি ঘনকের প্রতি বাহু সমান a সেন্টিমিটার। তাহলে আমরা জানি ঘনকের আয়তন কত না? ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। তাহলে অতএব a কিউব ইজিক্যাল টু 216। তাহলে a মানে কত? তার মানে a কিউব মানে হচ্ছে 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ a কিউব ইজিক্যাল টু 6 এর কিউব। অতএব a সমান 6। অতএব ঘনকের প্রতিটি ধার মানে প্রতিটি বাহু হবে 6 সেন্টিমিটার। এটাই হলো আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। আমরা চলে আসি পরে 10 অঙ্ক। একটি ঘনকের প্রতি বাহুকে 50% বৃদ্ধি কমানো হয়েছে। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের কি অনুপাত হবে হিসাব করে লিখি। আমরা চলে আসি, ধরি ঘনকটির প্রতি বাহু সমান a সেন্টিমিটার, একটা একক যা হোক ধরে নিলাম। তাহলে অতএব ঘনকটির ঘনফল বা আয়তন একই কথা, আয়তন সমান a কিউব ঘন সেমি। এবারে 50% বাহু হ্রাস মানে কমানো হলো, তাহলে a মাইনাস a ইন্টু 50-এর 100। এ ছিল এর মানে গুণ 50% কমানো হলো। দেখি কত হয়। 50 2 100, a মাইনাস a/2 সমান 2 লসাগু হলো 2a মাইনাস a, মানে কত হয়ে গেল? a/2 সেন্টিমিটার হয়ে গেল, সব সেন্টিমিটার। তাহলে a/2 হয়ে গেল। তাহলে এখন ঘনফল হবে, পরিবর্তিত ঘনকের ঘনফল হবে
পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে বা ঘনফল কত হবে? a/2 এর হোল কিউব ঘন সেমি। কেন? আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, তাহলে কত হলো? a³/8 ঘন সেমি। এর হোল কিউব হলে a³ হয়, আর 2 এর হোল কিউব মানে 8, 2 গুণ 2 গুণ 2। তাহলে অতএব মূল ঘনক ইজ টু পরিবর্তিত ঘনক। মূল ঘনকের আয়তন কত? a³ আর পরিবর্তিত ঘনকের আয়তন কত? a³/8, a³/8। তাহলে এর তলাতে আমরা দেখে নিচ্ছি কিছু নেই, 1 আছে। তাহলে দুটোকেই যদি আমরা 8 দিয়ে গুণ করে দিই, দুটোকেই 8 দিয়ে গুণ করে দিই, তাহলে এই নিচে কিছু থাকবে না, অর্থাৎ হরগুলোর লসাগু করে প্রত্যেককে গুণ করে দিলাম। 1 আর 8 এর লসাগু 8, তাহলে একেও 8 দিয়ে গুণ করলাম, একেও 8 দিয়ে গুণ করলাম, এর হরে কিছু থাকলো না। আর উভয় দিক থেকে যদি আমরা a³ বাদ দিয়ে দিই, তাহলে 8:1। এটাই থাকলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন। এটাই হয়ে গেল উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। চলে আসি 11 অঙ্কে। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে ধরি বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 3x, 2x ও 1x সেন্টিমিটার করে। তাহলে শর্তানুসারে কি হলো? এদের আয়তন বলেছে শর্তানুসারে 3x ইন্টু 2x ইন্টু x ইজিক্যাল টু 384। কারণ আমরা জানি কোনো সমকোণী চৌপলের আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x আর উচ্চতা হচ্ছে x। আমরা জানি সমকোণী চৌপলের আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা একটু করে নিই। 3 দুগুণে 6 বা 6x³ 1 2 3 ইজিক্যাল টু 384 বা x³ ইজিক্যাল টু 384/6 বা x³ সমান, এটা 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 2 4 4 6 24 বা x³ সমান, এটা 4 এর কিউব হয়, অতএব x সমান 4 হলো। অর্থাৎ দৈর্ঘ্য কত হলো? 3 × 4 মানে 12 সেন্টিমিটার, 2 × 4 প্রস্থ 8 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা এখানে যাব না, আমাদের দরকার সমগ্র তলের ক্ষেত্রফল। চলে আসি সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি বাক্সর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে দৈর্ঘ্য তো 3x ধরেছিলাম, 3x ইন্টু 2x প্লাস কি আছে? প্রস্থ ইন্টু উচ্চতা। প্রস্থ হচ্ছে 2x ইন্টু উচ্চতা হচ্ছে x প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 3x ইন্টু x, এত বর্গ সেমি। তাহলে 2 আছে, এটা হলো 3 দুগুণে 6 x², 2 1 2 x², 3 1 3 x² বর্গ সেমি।
2 6 আর 2 8 আর 3 11 এক্স স্কোয়ার সমান 2 ইন্টু 11 ইন্টু এক্স মানে হচ্ছে 4, তাহলে 4 এর হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এক্স, এক্স না 11, 2 ইন্টু 11 ইন্টু 4 4 এ 16, তাহলে কত হয়? 11 দুগুণে 22, 22 ইন্টু 16, 16 দুগুণে 32 এর 2 হাত থাকলো 3, 16 দুগুণে 32 আর 3 35, 352 বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো? 352 বর্গ সেমি। এটাই হয়ে গেল আমাদের। এটা চেয়েছে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফলের হিসাব করে লিখি, এটা আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। আমরা চলে আসি 12 অঙ্ক। একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি করা আছে চা, তার বাক্সের ওজন 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা বা কেজি হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই দেখে নিই শুধুমাত্র চায়ের ওজন, কারণ এটা বাক্স চা সমেত বাক্সের ওজন আর এটা খালি বাক্সের ওজন। তাহলে অতএব শুধুমাত্র চায়ের ওজন সমান 52 কেজি 350, মানেই হচ্ছে 52.350 কিগ্রা মাইনাস 3.75 কিগ্রা বা কেজি। আমরা এটা বিয়োগ করে ফেলি। 52.350 আর 3.75 এইভাবে করতে হয়। 5 এ 5 0, 7 আর কয় দিলে 13, 6 দিলে 13, হাত থাকলো 1, 4 আর 3 আর 4, 4 আর কয় 12, 8 দিলে 12, হাত থাকলো 1, 4, 48.6, দশমিকের পর 0, এটা কিগ্রা। তাহলে কত হলো? 48.6 কিগ্রা। এটা আমরা গ্রামে করে ফেলি, তাহলে সুবিধা হয়ে যাবে। একে 1000 দিয়ে গুণ করলে গ্রাম হয় 48,600 গ্রাম। একে 1000 দিয়ে গুণ করলে, অর্থাৎ 1000 দিয়ে গুণ করলে কি হবে? দশমিকটা উঠে যাবে, তাহলে কি হবে? এত গ্রাম হবে। তাহলে এবারে আমরা দেখে নিই এই চায়ের আয়তন কত। চায়ের আয়তন সমান দৈর্ঘ্য 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 এত ঘন ডেসিমিটার। এটা হচ্ছে চায়ের আয়তন। তাহলে এই আয়তনের চায়ের ওজন কত? এত। অতএব 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এটা গুণ করার কোনো প্রয়োজন নেই। ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? 48,600 গ্রাম। তাহলে অতএব 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন খুবই সহজ, 48,600 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। দেখো নিচে দশমিকের পর 1 ঘর আছে, তাহলে এটাকে তুললে 10 দিয়ে গুণ করব, আর এটাকে তুললেও 10 দিয়ে গুণ করব। এবারে আমরা চলে আসি কাটার বিষয়ে। কাটা দিয়ে প্রথমেই 6 দিয়ে কাটি। 6 8 48, 6 1 6, দুটো শূন্য বসে গেল। 9 দিয়ে কাটো। 9 9 6 54, 9 9 81, 900 হলো। এবার আমরা 6 দিয়েও কাটতে পারি, 15 দিয়েও কাটতে পারি। 5 15 75, 5 15, 6 15 90, তাহলে এটা 60 হলো। 6 10 60 আর 5 2 10, তাহলে কত হলো? 2 আর এখানে 10 10 আছে, 200 গ্রাম। ব্যাস, খুব সহজে আমরা উত্তর। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন, 1
ঘন ডেসিমিটার চায়ের ওজন ওজন 200 গ্রাম। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা চলে আসি 13 অঙ্কে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বর্গাকার ভূমি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান পিতলের প্লেটের দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ দুটোই x সেন্টিমিটার। বেদ বেদ মানে মোটা, অর্থাৎ চওড়া, অর্থাৎ উচ্চতা 1 মিলিমিটার। প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে? আমরা প্রথমেই বের করে ফেলি ওই পিতলের চাদরের আয়তন কত। পিতলের চাদরের আয়তন বা ঘনফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, এইখানে ব্যাপার আছে 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করে নেবো, তাহলে 1 এর 10 সেন্টিমিটার, সবকটাকে সেন্টিমিটার দেবো। 1 এর 10 এত ঘন সেমি হয়ে গেল, তাহলে সবকটা সেন্টিমিটারে হয়ে গেল। তাহলে x²/10 ঘন সেমি। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নেব যে 1 ঘন সেমি পিতলের ওজন কত? 8.4। তাহলে বলা আছে, তাহলে এই প্লেটটির ওজন বলে দেওয়া রয়েছে। তাহলে 8.4 সেমি গ্রাম ওজন হয়, গ্রাম ওজন হয় 4000। 1 ঘন সেমি, 1 ঘন সেমি পিতলের চাদরের, তাহলে 1 গ্রাম ওজন হয় 1 এর 8.4 ঘন সেমি। অতএব 4725 গ্রাম ওজন হয়, এটা আমরা দেখে নিয়েছি ওজন হয়। মোট প্লেটটার ওজন এত, তাহলে এটার আয়তন কত হবে সেটা আমরা বের করে নেব। 1 × 4725/8.4 ঘন সেমি। তার মানে এই যে ঘন সেমিটার সঙ্গে এই ঘন সেমিটা সমান হতে হবে। তাহলে শর্তানুসারে x²/10 = 4725/8.4। তাহলে বা x² = 4725 গুণ 10/8.4। অর্থাৎ আমরা যদি কোণাকুণিও গুণ করি তাহলে x² × 8.4 = 10 × 4725। তাহলে x² মানে কত হয়ে যাবে? এই 8.4টা তলাতেই থেকে গেল, তাহলে এই 10টাকে আমরা শুধু উপরে তুলে দিলাম। দেখো এই দশমিকটাকে তুলে দাও, তাহলে উপরে আর একটা 10 হয়ে গেল। এবারে আমরা এটাকে কাটাকাটি করব। এটাকে 84, 7 12 84, 7 দিয়ে কাটলাম। এটাকে 7 দিয়ে কাটি। 7 6 42, 42 আর 5 47, 5 2 7 7 49, 5 7 35। এরপর আমরা এটাকে 3 দিয়ে কাটি। 3 4 12, 3 2 6, 3 25 75, 225 বাই এত। আচ্ছা, আর একটা কাজ করি। 2 2 4, 5 2 10, 5 2 10, তাহলে কত হলো? সমান 225 × 5 × 5। এটা মানে কি? x² মানে এটা। তাহলে অতএব x সমান কত? রুট হয়ে যাবে 225 × 5 × 5। আচ্ছা, 225 মানে হচ্ছে 15 15 225। 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়। আর দুটো 5 আছে, তাহলে এই দুটো 15 15-র বদলে একটা 15 নিলাম, আর দুটো 5-এর বদলে একটা 5 নিলাম। তাহলে রুট উঠে গেল। 5 15 75, 75 সেন্টিমিটার। তাহলে প্রতি x এর মান কত হবে? x এর মান 75। অতএব
এক্স এর মান 75 সেন্টিমিটার। আমরা দেখে নিলাম, আমরা দেখে নিই 14 অঙ্ক। চাঁদমারির রাস্তাটি, মানে কোন একটা জায়গার চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে এপাশে এবং ওপাশে 30টি সমান গভীর, প্রত্যেকটা গর্তের গভীরতা একই হবে, সমান মাপটাও সমান হবে, দৈর্ঘ্য প্রস্থের মাপ সমান হবে, এরকম আয়ত ঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য 14 মিটার ও প্রস্থ 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে 2520 ঘন মিটার মাটি লেগে থাকে, তাহলে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। কটা গর্ত আছে? 30টি গর্ত। তাহলে ধরি প্রতি গর্তের গভীরতা সমান h মিটার। তাহলে অতএব 30টি শর্তানুযায়ী, আমরা একটু লিখে ফেলি, শর্তানুযায়ী 30টি গর্তের মাটি ইজিক্যাল টু মোট মাটি কত এখানে বলা আছে দেখো, 2520 ঘনমিটার মাটি লেগেছে। তাহলে 30 ইন্টু দৈর্ঘ্য কত প্রতিটি গর্তের 14 মিটার, প্রস্থ 8 মিটার এবং উচ্চতা h মিটার ধরেছি আমি, ইজিক্যাল টু 2520 বা অতএব h ইজিক্যাল টু, এটা গুণ চিহ্ন আছে সব কটাই, নিচে চলে যাবে 30 ইন্টু 14 ইন্টু 8, আর উপরে যা আছে তাই থাকবে 2520। তাহলে প্রথমেই একটা করে শূন্য কেটে দিলাম, দিয়ে প্রথমে 8 দিয়েই কেটে দিই, 8 3 8 24, ও 8 দিয়ে তো যাচ্ছে না, 4 দিয়ে দেখি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলাম, তাহলে 4 6 24 আর 4 3 12, 4 দিয়ে কাটা হলো। এবার 3 দিয়ে কাটি, 3 21 63, 7 2 14, 7 3 21, কত হলো 3, আর নিচে 2 দুগুণে 4, এত 3 এর 4 মিটার। এই মিটারে 3 এর 4 মিটার মানে আমরা ঠিক বুঝতে পারবো না, এই কারণে এটাকে আমরা মিটারটাকে সেন্টিমিটার করে নেব, বা ভাগ করেও করে নিতে পারি। তা মিটারটাকে সেন্টিমিটার করলে কি হবে, মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ, এত সেন্টিমিটার। তাহলে কত হলো 4 25 100, 3 25, 75 সেন্টিমিটার উঁচু করতে হবে। প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি, প্রতিটি গর্তের গভীরতা কত হবে, 75 সেন্টিমিটার। অতএব প্রতি গর্ত 75 সেন্টিমিটার করতে হবে, বা 3 এর 4 মিটার। 3 এর 4 মিটার মানে এমনিতে বলা যায় 3 এর 4, তো 4 দিয়ে ভাগ করো, দশমিক 0, 4 7 28, 2 দশমিক দেওয়াই আছে, 4 5 20, তাহলে কি হলো 0.75 মিটার। এটাও আমরা লিখতে পারি, দুটোই লিখতে পারি। 0.75 মিটার মানেই হচ্ছে 75 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল। পরের অঙ্কে আসি। 15 অঙ্ক ঘনকাকৃতি, অর্থাৎ একটা ঘনকাকৃতি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এমন একটি জলপূর্ণ চৌবাচ্চা, জল ভর্তি আছে, সে তার থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে, মানে এখনো 3 ভাগের 1 ভাগ জল আছে। তাহলে তুলে নেওয়া হয়েছে কত, সমস্ত অংশ থেকে 1 বিয়োগ 1/3 করলেই হবে, তার মানে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ আছে এখন। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। আমরা প্রথমেই চৌবাচ্চার এই মিটারটাকে প্রতিটি ধার
চৌবাচ্চার প্রতিটি ধার অর্থাৎ প্রতিটি বাহু সমান 1.2 মিটার সমান 12 ডেসিমিটার। 10 দিয়ে গুণ করলে মিটার থেকে ডেসিমিটার হয়। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত? চৌবাচ্চার আয়তন সমান 12 গুণ 12 গুণ 12 এত ঘন ডেসিমিটার। আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তার মানে হলো 12 ইন্টু 12 ইন্টু 12 অত লিটার। তাহলে এই ঘন ডেসিমিটার এত লিটার টোটাল আয়তন, তার 1/3 অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে চৌবাচ্চায় জল তোলা হয়েছে, চৌবাচ্চার জল তোলা হয়েছে, কত তোলা হয়েছে না 1 বিয়োগ 1/3, এখনো 1/3 রয়ে গেছে, সমস্ত অংশ থেকে 1/3 অংশ তুলে নেওয়া হয়েছে। তাহলে কত তোলা হয়েছে আমরা একটু দেখে নিই। 3 বিয়োগ 1, তার মানে 2/3 অংশ তুলে নেওয়া হয়েছে চৌবাচ্চার। চৌবাচ্চার সমগ্র আয়তন কত? এত লিটার আয়তন, তাহলে 2/3 অংশ মানে কত? তাহলে অতএব 64 বালতি জলের আয়তন কত না 12 গুণ 12 গুণ 12 ইন্টু 2/3 এত লিটার। আমরা একটু দেখে নেব, আরেকবার দেখে নেব। মোট চৌবাচ্চার আয়তন কত? এত লিটার। তার জল তুলে নেওয়ার পরও 1/3 অংশ জলপূর্ণ আছে, অর্থাৎ 1/3 অংশ আছে, তুলে নিয়েছে কত না 1 বিয়োগ 1/3। আর 3 লসাগু হলে 3 বিয়োগ 1 মানে 2/3 অংশ চৌবাচ্চার জল তোলা হয়েছে, 2/3 অংশ। তাহলে চৌবাচ্চার সমস্ত অংশের আয়তন এত, তাহলে 2/3 অংশের আয়তন কত না সমস্ত অংশ ইন্টু 2/3। এইটাকে একটু ছোট করে কাটাকাটি করে দাও, তাহলে একটু সোজা হয়ে যাবে। ব্যাস, অত লিটার। তাহলে 64 বালতি জলের আয়তন কত? এত লিটার। এটা একটু মনে রাখতে হবে, আমরা পরিমিতির যখন অঙ্ক করব তখন এই অঙ্কতে যে ক্যালকুলেশনগুলো করার দরকার নেই, অর্থাৎ এই ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ এখনই আমরা 64 দিয়ে ভাগ করব। এই জন্যে এই ক্যালকুলেশনটা আমাকে নিয়ে কারোর সঙ্গে যোগ বা বিয়োগ করতে হচ্ছে না, সুতরাং এই ক্যালকুলেশন আমরা করব না। তাহলে 1 বালতি জলের আয়তন কত না 12 গুণ 12 গুণ 4 গুণ 2, আর কিছু নেই, বাই 64। দেখো খুব সহজে কাটা যায়। 4 16 64, 4 3 12, 4 4 16, 4 3 12, তাহলে কত হয়ে গেল দেখো তো? 3 3 9, 2 18 লিটার। অতএব প্রতি বালতিতে 18 লিটার জল ধরে, অর্থাৎ 18 লিটার, প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। তা আমাদের এই কথাটা একটু খেয়াল রাখতে হবে, যে ক্যালকুলেশনটা করার দরকার নেই, অর্থাৎ কারোর সঙ্গে যদি আমরা এইটাকে নিয়ে যোগ বা ভাগ করি, যোগ বা বিয়োগ করি, তাহলে এই ক্যালকুলেশনটা ফুল করার দরকার আছে, নতুবা আমরা এই ক্যালকুলেশন ফুল করব না। আমি এর আগের অঙ্কতেও তোমাদের দেখিয়েছি যে ক্যালকুলেশনগুলো করা প্রয়োজন নেই সেটা করার দরকার নেই, কারণ এখনই যদি আমায় কাটতে হয়, ধরো এই 64টা তো তলায় এসেছে, তাহলে কাটাকাটি করতে সুবিধা হয়ে যাবে। এটাকে যদি আমরা একটা গোটা করে দিতাম, তাহলে সেটাকে এই 64 দিয়ে কাটাকাটির অসুবিধা হতো। তাহলে আমাদেরকে এই কথাটা বেশি করে খেয়াল করতে হবে যে ক্যালকুলেশন করার দরকার নেই, এখনই কারোর সঙ্গে যোগ বা বিয়োগ করতে হবে না, সেই ক্যালকুলেশনটা ফুল করব না, ব্র্যাকেট দিয়ে লিখে রেখে দেবো। যাই হোক, অঙ্কগুলি যতটা পেরেছি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।